নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালে প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকে এক্স ফ্যাক্টরে আছে ভোটের হাওয়া। ভোটের হাওয়া কেন? আমরা গত 3টে এপিসোডে, গতকাল আমার অসুস্থতার কারণে আপনারা কোনো ভিডিও দেখতে পাননি, তার জন্য ক্ষমাও চেয়েছি আমরা গতকাল। কিন্তু আজকে আমরা যে অনুষ্ঠানটা করতে চলেছি সেটা হচ্ছে গত অনুষ্ঠানেরই একটা কন্টিনিউয়েশন। যেমন আমরা প্রথম দফা থেকে পঞ্চম দফা পর্যন্ত দেখিয়েছিলাম কিভাবে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবাংলায় বেকায়দায় পড়ে গিয়েছে। কারণ এই যে প্রথম দু দফায় ভোট হলো 6টি আসনে, ইতিমধ্যে হয়ে গেছে। এই প্রথম দু দফা ভোটের মধ্যে মাত্র 2টি আসনে তাদের জেতার সম্ভাবনা আছে, আর একটিতে টিম টিম করে চলছে। 2টি আসন বলতে আলিপুরদুয়ার এবং দার্জিলিং। শুধু দার্জিলিংয়েও কিন্তু যা খবর পাচ্ছি আমরা, দার্জিলিংয়েও কিন্তু বিজেপির অবস্থা বেশ নড়বড়ে, বেশ নড়বড়ে। পুরো পাকা খবর পাইনি এখনো, পেয়ে গেলে সেটাও জানাবো। আলিপুরদুয়ার দার্জিলিংয়ে মোটামুটি এখন পর্যন্ত নিশ্চিতভাবে বিজেপি জিততে পারে। রায়গঞ্জ আসনে জেতার সম্ভাবনা আছে, তবে সেটা খুবই কম। তার মানে প্রথম যে 6টা আসনে নির্বাচন হয়ে গেল, সেই 6টা আসনের মধ্যে মাত্র 2টো আসনে বিজেপির সম্ভাবনা উজ্জ্বল হয়েছে। বাকি যে দফাগুলো আছে, তৃতীয় দফা, চতুর্থ দফা, পঞ্চম দফা, এই যে 3টে দফা আমরা কিন্তু আলোচনা করেছি আগের এপিসোডে। আপনারা চাইলে আমাদের আই বাটনে ক্লিক করে সেটা দেখে নিতে পারেন। কিন্তু ঘটনা হচ্ছে যে ষষ্ঠ দফা, সপ্তম দফা কি বিজেপির মুখে হাসি ফোটাবে? বিজেপি কি পারবে তাদের অভীষ্ট লক্ষ্য 25 থেকে 30টা আসন জিততে? কারণ লক্ষ্য তাদের স্থির নেই। নরেন্দ্র মোদী বলে গেছেন 42টাই পেতে হবে। অমিত শাহ একবার এসে বলেছেন 35টা পেতে হবে, তারপরে বলেছেন 30টা পেতে হবে, তারপরে বলেছেন 25টা পেতে হবে। অর্থাৎ তাদের কোনো লক্ষ্য স্থির নেই যে তারা কোথায় পৌঁছবেন। কিন্তু মানুষের কিন্তু মনে একটা বিতৃষ্ণা এসে গিয়েছে বিজেপির প্রতি। কেন্দ্রীয় বিজেপির প্রতি যতটা না এসছে, ততটা এসছে রাজ্য বিজেপির কাছে পক্ষে। কারণ রাজ্য বিজেপি, আমরা আগেও বলেছি, আরও একবার রিপিট করতে হচ্ছে, যে তারা 18 জন সাংসদ পেয়েছিলেন পশ্চিমবাংলা থেকে। একজন বাঙালিকেও তারা পূর্ণমন্ত্রী করেননি, প্রথম। দ্বিতীয় কথা, এই যে 18 জন সাংসদ নির্বাচিত হয়ে দিল্লিতে গেছেন, এই 18 জন সাংসদ পশ্চিমবাংলাবাসীর জন্য কি করেছেন, কি এনে দিয়েছেন কেন্দ্র থেকে? আমরা সাংসদদের পাঠাই দিল্লিতে যে তারা সেখানে গিয়ে তাদের দাবি দাওয়া করে আমাদের জন্য বিভিন্ন প্রকল্প এনে দেবেন, বিভিন্ন সুযোগ সুবিধা এনে দেবেন। কোথাও ব্রিজ হবে, কোথাও হাসপাতাল হবে, কোথাও রাস্তাঘাট হবে, কোথাও কলেজ হবে। এইটাই তো তাদের কাজ। কিন্তু এই 18 জন সাংসদ চূড়ান্ত অপদার্থতার পরিচয় দিয়েছেন। আপনি বলবেন তাহলে তৃণমূলের সাংসদেরা কি করেছেন? তৃণমূলের তো সরকার নেই। তৃণমূলের সাংসদদের দাবি বিজেপি মানবে না, এটা স্বাভাবিক। কিন্তু যেখানে বিজেপির সাংসদেরাই আছেন, তারা কি করেছেন? এই যে ধরুন নমামি গঙ্গে প্রকল্পে হাজার হাজার কোটি টাকা ব্যয় হয়েছে। পশ্চিমবাংলার জন্য নমামি গঙ্গেতে কত টাকা খরচা হয়েছে বলুন একবার। এই 10 বছরে কি করেছেন তার একটা হিসেব দিন। এই যে বেটি পড়াও বেটি বাঁচাও নিয়ে বিরাট প্রচার হলো যে কন্যাশ্রীকেও ছাপিয়ে যাবে। বেশ, তো আমরা চাই ছাপিয়ে যাক। পশ্চিমবাংলার কটা বেটিকে এই প্রকল্পের সুযোগ দিয়েছেন আপনারা? মুদ্রা লোন যোজনা পশ্চিমবাংলার কটা বেকার যুবক পেয়েছে? তৃণমূল করে এমন যুবক ছেড়ে দিন, সিপিএম করে এমন যুবক ছেড়ে দিন, যারা বিজেপি করে এমন যুবককেও কি আপনারা দিতে পেরেছেন মুদ্রা লোন যোজনা করে আত্মনির্ভর করতে, স্বনির্ভর করতে পারেননি? অর্থাৎ আপনাদের ব্যর্থতা চূড়ান্ত। কেন্দ্রে যেখানে সরকার, এখান থেকে প্রতিমন্ত্রীরাও আছেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, জাহাজ প্রতিমন্ত্রী, পূর্ণমন্ত্রী না থাক, এই মন্ত্রী থাকা সত্ত্বেও আমাদের রাজ্যের জন্য তারা বিন্দুমাত্র কিছু করেননি। এটা জবাব দেবে না মানুষ? উল্টে তারা করেছেন কি, দিল্লিতে গিয়ে দরবার করেছেন আবাস যোজনার টাকা মানুষকে দেবেন না। এটা তৃণমূলকে টাইট দিতে গিয়ে তারা মানুষকেই টাইট দিচ্ছেন। তারা বলছেন গিয়ে যে 100 দিনের যারা কাজ করেছে তাদের মজুরি দেবেন না। এটা তৃণমূলকে টাইট দিতে গিয়ে নিজেরাই টাইট হয়ে গিয়েছেন। মানুষ উল্টো হয়ে গেছে। মানুষ বুঝতে পেরেছে যে কাদের কলা কৌশলে, কাদের কলকাঠি নাড়ার ফলে তারা টাকা পাচ্ছেন না। আমরা এই সব নিয়ে বিস্তৃত আলোচনা করব। ষষ্ঠ ও সপ্তম দফার নির্বাচনে বিজেপি কি বেকায়দায় পড়বে, নাকি গত 5 দফায় যেভাবে বেকায়দায় পড়েছে সেখান থেকে খানিকটা রিভাইভ করবে, খানিকটা উঠে আসবে, খানিকটা হাসি ফুটবে বিজেপির মুখে? সব আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতির পর।
জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান এক্স ফ্যাক্টর, আর এক্স ফ্যাক্টরে চলছে ভোটের হাওয়া। দেখুন, 6 দফা ভোট, 5 দফার ভোটের হিসেব আমরা দিয়েছি। এবার 6 দফা থেকে আপনাদের বলবো। দেখুন, 6 দফার ভোট হবে, 6ষ্ঠ দফার ভোট হবে আগামী 25শে মে। 25শে মে ভোট হবে এবং সেই ভোট কেন্দ্রগুলো হচ্ছে তমলুক, কাঁথি, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং বিষ্ণুপুর। এই আসনগুলিতে ভোট হবে। এবার এই আসনগুলোর মধ্যে আকর্ষণীয় কেন্দ্র কোনটা? প্রথম আকর্ষণীয় কেন্দ্র হচ্ছে তমলুক, কারণ তমলুক থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন একেবারে তরুণ নবীন প্রার্থী দেবাংশু ভট্টাচার্য, এবং তার প্রতিদ্বন্দ্বিতা করতে নেমেছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ গাঙ্গুলি বিতর্কিত চরিত্র, তার কথাবার্তা, তার আচরণ কোনোটাই বিতর্কের ঊর্ধ্বে নয়। যত দিন যাচ্ছে অভিজিৎ গাঙ্গুলি এই কেন্দ্রে কিন্তু ধীরে ধীরে পিছিয়ে পড়ছেন। যতই শুভেন্দু অধিকারীর হাত তার মাথার ওপর থাক, যতই সেখানে বিভিন্ন রকম প্রলোভন দিয়ে তৃণমূল কর্মীদের টেনে নেওয়ার প্রচেষ্টা হোক, কিন্তু পায়ের তলার মাটি সরছে। তমলুকে কিন্তু হয়তো তৃণমূলের যারা নেতৃত্ব দেন তারা হয়তো বিজেপির দিকে খানিকটা ঝুঁকে পড়েছেন, হয়তো সামনে নয় পেছনে। আমরা যা খবর পাচ্ছি, আড়ালে আবডালে বেশ কিছু নেতা বিজেপির সাথে যোগাযোগ রাখছেন, বেশ কিছু নেতা বসেও গিয়েছেন। এটা বাস্তব সত্য, কিন্তু মানুষ বসে নেই। মানুষ কিন্তু অভিজিৎ গাঙ্গুলি, তার সেই বিচারক সুলভ আচরণ, তার সেই কি বলবো তাকে ঔদ্ধত্যপূর্ণ আচরণ মানুষ নিচ্ছেন না। তমলুকের মানুষ কিন্তু তৃণমূলের সাথে আছে, কিছুটা আছে সিপিআইএম এর সায়নের সাথে, কারণ দুজনেই তরুণ প্রার্থী। দুজনের যা দৌড়তে পারছেন অভিজিৎ গাঙ্গুলি পারছেন না। ঠান্ডা গাড়ি ছেড়ে বেরোচ্ছে না, মন্দিরে গিয়ে মালা ছিঁড়ে ফেলছেন, বুঝতে পারছেন? কর্মীদের বকাঝকা করছেন, বিভিন্ন রকম কুকথা বলছেন মঞ্চে দাঁড়িয়ে, সরাসরি মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছেন, কখনো বলছেন মুখ্যমন্ত্রী পদত্যাগের তোড়জোড় করছেন, কিন্তু তা আমরা বাস্তবে কোথাও খুঁজে পাইনি। এরকম নানা সত্য মিথ্যে কথা বলে তিনি মানুষের মন জয়ের চেষ্টা করছেন, কিন্তু ব্যর্থ হচ্ছে। মানুষ কিন্তু অভিজিৎ গাঙ্গুলির সাথে নেই। হ্যাঁ, কিছু তৃণমূল নেতা যারা তৃণমূলের নেতৃত্ব দেন ব্লক স্তরে, এরকম নেতা কিছু নেতৃত্ব দেন জেলা স্তরে, এরকম কিছু নেতা কিন্তু ব্যাকবাইটিং শুরু করে দিয়েছেন দেবাংশু ভট্টাচার্যকে। এটা আমরা দায়িত্ব নিয়ে বলছি। সেই ব্যাকবাইটিং সামলে দেবাংশু আগামী দিনে তমলুক আসন তৃণমূলের হাতে তুলে দিতে পারবে কিনা, তার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন। আকর্ষণীয় কেন্দ্র আরও একটি আছে, সেটা হচ্ছে কাঁথি। কাঁথিতে প্রার্থী হয়েছেন উত্তম বারিক। এই উত্তম বারিক ইনি শুভেন্দু অধিকারীর একেবারে কি বলবো বাই প্রোডাক্ট বলা যায়। শুভেন্দু অধিকারী যে স্টাইলে রাজনীতি করেন, ইনি অনেকটা এই স্টাইলেই রাজনীতি করেন। আর শুভেন্দুর সমস্ত অলি গলি আট ঘাট কিন্তু জানেন উত্তম বারিক। তার প্যাঁচ পয়জা রাজনৈতিক চাল সবটাই জানেন। আর এখানে প্রার্থী হয়েছেন শুভেন্দুরই ভাই সৌমেন্দু অধিকারী। শুভেন্দু পরিবারতন্ত্র নিয়ে অনেক কথা বলে না, শুভেন্দু অধিকারী বলেন না পিসি ভাইপো, অনেক কথা বলেন না, অথচ এই শুভেন্দু অধিকারী পরিবারতন্ত্রের একদম প্রকৃষ্ট উদাহরণে রইলেন তার ভাইকে দাঁড় করিয়ে। এর জন্য স্থানীয় বিজেপি নেতারা বেশ ক্ষুব্ধ, কারণ স্থানীয় তৃণমূল নেতাদের মধ্যে একটা ক্ষোভ আছে যে তাদের মধ্যে কি কোনো যোগ্য প্রার্থী ছিল না, যোগ্য ব্যক্তি ছিল না, বেছে বেছে শুভেন্দুর ভাইকেই টিকিট দিতে হলো। এ নিয়ে কিন্তু একটা ক্ষোভ আছে। লড়াইটা কিন্তু এখানে হতে চলেছে চূড়ান্ত পর্যায়ে। শেষ মুহূর্তে কি হবে এক্ষুনি বলতে পারছি না, তবে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছে কাঁথি উত্তম বারিকের সাংগঠনিক দক্ষতার জন্য। উল্টো দিকে সৌমেন্দু সাংগঠনিকভাবে একেবারেই দুর্বল, জিরো বলা যায়।
তিনি শুভেন্দুর আলোয় আলোকিত, শুভেন্দুর খানিকটা সংগঠন আছে, সেই আলোয় আলোকিত হতে চাইছেন। সফল হবেন কিনা সেটা এই মুহূর্তে বলতে পারছি না, আমরা বলবো আরো কিছুদিন পরে। আর একটা আকর্ষণীয় কেন্দ্রের কথা বলি, ঘাটাল। ঘাটাল কেন্দ্রটি তৃণমূল কংগ্রেস জিতবেই। তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেব অধিকারী অর্থাৎ দীপক অধিকারী চিত্রতারকা, তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। তিনিও চিত্রতারকা ছিলেন, কখনো তাকে আর চিত্রতারকা বলে মনে করতে পারেন না কেউ, তার হিট ছবির সংখ্যাও কি আমরা জানি না, সম্ভবত নেইও। যাই হোক, যেটা বলছিলাম, এই যে মানে লড়াইটা সিনেমা আর্টিস্ট ভার্সেস সিনেমা আর্টিস্ট, এই লড়াইয়ে মানে লড়বার আগে অনেক আগেই হেরে গিয়েছেন হিরণ চট্টোপাধ্যায়। কারণ এইখানে প্রার্থী হচ্ছেন দেব, দেব হচ্ছেন ঘাটালের ভূমিপুত্র এবং দেব ঘাটালের জন্য সচেষ্ট। হ্যাঁ, তার সংসদ ভবনে তার অ্যাটেন্ডেন্স কম, এটা অস্বীকার করা যাবে না, কিন্তু অ্যাটেন্ডেন্স কম হলেও তিনি কিন্তু তার এমপি ল্যাডে যে প্রাপ্য টাকা সেটা কিন্তু সম্পূর্ণ সুষ্ঠুভাবে খরচ করেছেন, এলাকার ডেভেলপমেন্ট করেছেন। এবং তিনি প্রার্থী হওয়ার আগে মুখ্যমন্ত্রীর কাছ থেকে কথা আদায় করে নিয়েছেন যে ঘাটাল মাস্টার প্ল্যান তিনি লাগু করাবেন। ফলে দেব যে এখানে হাসতে হাসতে জিতবেন তা নিয়ে কোনো মানে সন্দেহ নেই। কিন্তু হিরণের কিছু বক্তব্য শুনে খানিকটা মজাও লাগছে, রাজনীতিসুলভ বক্তব্য রাখছেন না, তিনি অনেকটাই ব্যক্তিগত আক্রমণে যাচ্ছেন। উল্টো দিকে দেব অধিকারী, দীপক অধিকারী, তিনি হেলায় হেসে উড়িয়ে দিচ্ছেন এই হিরণের বক্তব্যগুলোকে, যেটা দেখে বেশ মজা লাগছে। আছে ঝাড়গ্রাম আসন, এটা নিয়ে বলার কিছু নেই। মেদিনীপুর আসন, মেদিনীপুর আসনটি কিন্তু বিজেপির জেতা আসন, এখান থেকে জিতেছিলেন দোর্দণ্ড প্রতাপ দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ এখান থেকে জিতেছিলেন এবং সেই জেতা প্রার্থীকে তারা তুলে নিয়ে চলে গেছেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে। এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তুলে নিয়ে যাওয়ার ফলে এখানকার যারা দিলীপ ঘোষের অনুগামী তাদের মধ্যে ক্ষোভ চরমে, একদম চরমে। দায়িত্ব নিয়ে বলছি, কারণ সেখানে আমাদের প্রতিনিধি প্রতিটি বিধানসভা ঘুরে ঘুরেই তথ্য এনে দিয়েছেন যে বিজেপির যারা কর্মী কার্যকর্তা এবং স্থানীয় স্তরের নেতা বলুন কর্মী বলুন প্রত্যেকে দিলীপ ঘোষকে এখান থেকে তুলে নিয়ে যাওয়ায় শুভেন্দুর চক্রান্ত দেখছেন অনেকে। কারণ শুভেন্দু চাইছেন না দিলীপ ঘোষ সংসদ ভবনে আরেকবার যান, সাংসদ হয়ে যান, তার পলিটিক্যাল ক্যারিয়ারটা সম্ভবত শেষ করে দেওয়ার চেষ্টা করছেন, এমনটা কিন্তু বলছেন স্থানীয় বিজেপি কার্যকর্তারা, আমরা নই, এটা আমাদের কথা নয়। এবং এইখানে পাঠানো হয়েছে শুভেন্দুর অত্যন্ত ঘনিষ্ঠ অগ্নিমিত্রা পলকে, অন্যভাবে নেবেন না, অত্যন্ত ঘনিষ্ঠ সহকর্মী, সেই হিসাবে পাঠানো হয়েছে অগ্নিমিত্রা পলকে। অগ্নিমিত্রা পলের দাঁড়ানোর কথা ছিল আসানসোল অথবা দুর্গাপুর কেন্দ্রটি থেকে, তাকে তুলে নিয়ে যাওয়া হলো শিওর সিট যেখানে বিজেপি জিতে আছে সেখানে। আর দিলীপ ঘোষকে পাঠিয়ে দেওয়া হলো বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে, সেটাও বিজেপির জেতা সিট, কিন্তু সেখানে বিজেপি জিতেছিল নামমাত্র কয়েক হাজার ভোটে, কয়েক হাজারও না, ১,৫০০-এর কাছাকাছি ভোটে। এবং সেখানে হেভিওয়েট প্রার্থী কীর্তি আজাদ, কীর্তি আজাদের বিরুদ্ধে অগ্নিমিত্রা পলকে লড়াবার মতন সাহস দেখাতে পারল না শুভেন্দুরা, তারা সেফ আসনে পাঠিয়ে দিল যাতে অগ্নিমিত্রা পল জেতেনি। কিন্তু জিতবেন কি? বিজেপি কার্যকর্তাদের সাথে কর্মকর্তাদের সাথে কথা বলে যা মনে হয়েছে, তাদের বহু কার্যকর্তা বহু কর্মকর্তা ইতিমধ্যে বসে গিয়েছে। হ্যাঁ, দায়িত্ব নিয়ে বলছি, বহু কর্মকর্তা কিন্তু মেদিনীপুরে বসে গিয়েছেন, তারা হয়তো অন্য দলে যোগ দেননি। ভোটের দিন তারা কি করবেন আমরা জানি না, কিন্তু এই মুহূর্ত পর্যন্ত যদি ভোট হয় তাহলে কিন্তু অগ্নিমিত্রা পলের জেতার সম্ভাবনা প্রায় শূন্য। পুরুলিয়া আসন নিয়ে কিছু বলবো না, বাঁকুড়া আসন বিজেপির জেতা আসন, কিন্তু এই আসনটি বিজেপি ধরে রাখতে পারবে কিনা সে নিয়েও প্রশ্নচিহ্ন উঠেছে। আরেকটি গুরুত্বপূর্ণ কেন্দ্র সেটা হচ্ছে বিষ্ণুপুর। আকর্ষণের কেন্দ্রবিন্দু কেন? এখানে প্রাক্তন স্ত্রী বনাম প্রাক্তন স্বামী, সৌমিত্র খাঁ বনাম সুজাতা মণ্ডল একে অপরের বিরুদ্ধে বিষোদাগার করছেন, ব্যক্তিগত কথা বলছেন। এই নিয়ে কিন্তু মিডিয়ায় হইচই হচ্ছে, মিডিয়ার লোক খুব খুশি, কারণ এইসব কথাগুলো মিডিয়াতে খুব খায়। আলটিমেটলি কি হবে দেখুন, বিগত নির্বাচনে এই বিষ্ণুপুর কেন্দ্রে ঢুকতেই পারেননি সৌমিত্র খান আদালতের নির্দেশে, তার হয়ে ভোটটা করিয়েছিলেন তার তখনকার স্ত্রী এই সুজাতা মণ্ডল খান। সেই সুজাতা মণ্ডল খানের সাথে তার বিচ্ছেদ হয়েছে, তাও রাজনৈতিক কারণে। সুজাতা মণ্ডল তৃণমূলে যোগ দিয়েছেন, তাই তার ডিভোর্স হয়ে গিয়েছে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়, আমি বলবো না।
এটা কতটা মানে বালখিল্য বিষয়, কতটা ছেলে মানুষই, কতটা ছ্যাবলামি, এটা আপনারাই বলবেন। যে স্ত্রী যদি অন্য রাজনীতির আদর্শে বিশ্বাস করেন তাহলে স্বামী তাকে ডিভোর্স দেয়, সম্ভবত এই প্রথম দেখলাম আমরা। যাকে সেটা সৌমিত্রর ব্যক্তিগত বিষয়, কিন্তু সৌমিত্রর এখানে একটা সংগঠন আছে, অস্বীকার করার জায়গা নেই। আবার বিগত নির্বাচনে সৌমিত্রকে একার হাতে লড়াই করে জিতিয়েছিলেন কিন্তু এই সুজাতা মণ্ডল। সুজাতা মণ্ডল একদম ঘরের মেয়ে, একটা ইমেজ আছে, মানুষের একদম দাওয়ায় চলে যাচ্ছেন, রান্নাঘরে ঢুকে পড়ছেন। হয়তো শেষ পর্যন্ত তিনি ফাইট দেবেন, জিতবেন কিনা আমরা বলতে পারছি না, কিন্তু না জিতলেও কেন্দ্রটি কিন্তু বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে এই প্রাক্তন স্ত্রী বনাম প্রাক্তন স্বামীর কারণে। চলে আসবো সপ্তম ফেজ নিয়ে। সপ্তম ফেজের ভোট হবে জুন মাসের 1 তারিখে, 1 জুন সপ্তম ফেজের ভোট হবে। এবং আমরা আপনাদেরকে বলি, আমরা সম্ভবত 2 তারিখে অথবা 3 তারিখ সকালে আমরা একটা এক্সিট পোল আনতে পারি আপনাদের জন্য। এক্সিট পোলের খুব চেষ্টা চলছে, 2 দফা আমাদের প্রতিনিধি এক্সিট পোল করেছেন, কিন্তু বাকি দফাগুলো করা যাবে কিনা আমরা এই মুহূর্তে নিশ্চিত নই। তাই এক্সিট পোলের ব্যাপারে 100% গ্যারান্টি না দিলেও আমরা চেষ্টা করছি যাতে এক্সিট পোলটা আপনাদের সামনে তুলে ধরতে পারি, কারণ আমাদের সমীক্ষার উপর আপনাদের যে অগাধ বিশ্বাস আস্থা আছে তা আমরা জানি। আপনাদের আস্থা আছে আমাদের ওপরে, তাই তো আমাদের মান্থলি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকছেন। যারা মান্থলি সাবস্ক্রিপশন নিয়ে আমাদের পাশে থাকছেন তাদেরকে অনুরোধ করি, আপনারা 100 বা তার বেশি অ্যামাউন্ট 9830075869 এই নাম্বারে গুগল পে, ফোনপে, জিপে করে পাঠান। আমরা আপনাদেরকে সাবস্ক্রাইবার্স জোন বলে যে আমাদের গ্রুপটি আছে তাতে জয়েন করিয়ে নেব। সেখানে আপনি আপনার পরামর্শ দিতে পারবেন কোন বিষয়ে অনুষ্ঠান করা উচিত আর কোন বিষয়ে উচিত নয়। আর আপনাদেরকে বলে রাখি, যারা বিজ্ঞাপন দিতে চান তারাও এই নাম্বারে ফোন করতে পারেন, 9830075869। তারা এই নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন কোন পথে কিভাবে আপনারা আমাদের বিজ্ঞাপন দিয়ে পাশে থাকতে পারেন। আমরা চলে আসব আজকের একদম শেষ দফা, সপ্তম দফা নিয়ে। সপ্তম দফার ভোট নিয়ে বিজেপি কিন্তু খুব একটা আশাবাদী না, যদিও ষষ্ঠ দফার ভোটে বিজেপি খানিকটা আশাবাদী যে কয়েকটি আসন তারা পেতে পারেন। সপ্তম দফার ভোট নিয়ে বিজেপির আশা কিন্তু ভঙ্গ হতে চলেছে। তাদের মানে সপ্তম দফার ভোটে মোটামুটি 2টি আসনে তাদের আশা। 1 জুন তারিখে ভোট হবে। ভোট হবে দমদম কেন্দ্রে, ভোট হবে বারাসাত কেন্দ্রে, ভোট হবে বসিরহাট কেন্দ্রে, জয়নগর কেন্দ্রে, মথুরাপুর কেন্দ্রে, ডায়মন্ড হারবার কেন্দ্রে, যাদবপুর কেন্দ্রে, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর কেন্দ্রে। এর মধ্যে কয়েকটি আসন বেশ আকর্ষণীয়। সে আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে বসিরহাট, কারণ বসিরহাট থেকে বিজেপি এমন একজনকে প্রার্থী করেছেন, আমি তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন করব না, কিন্তু তার বলন, বাচনভঙ্গি, তার কথা, সেগুলো শুনে মনে হচ্ছে তিনি সংসদ ভবনে গিয়ে কতটা লড়াই করে মানুষের জন্য কাজ এনে দেবেন সেটা নিয়ে প্রশ্ন চিহ্ন উঠছে। আমি শিক্ষাগত দিকটা দেখছি না, কারণ আমাদের দেশে ভোটে দাঁড়াতে গেলে শিক্ষার কোনো মাপকাঠি নেই, তাই সেটা বলছি না। কিন্তু যেটা বলছি যে একজন সাধারণ গৃহবধূকে এরকমভাবে রাজনীতির বোড়ে করে নামিয়ে দেওয়া এবং সিম্প্যাথি ভোট আদায়ের জন্য সেখানে প্রধানমন্ত্রীর সভা করা, মনে হচ্ছে এটা ঠিক হলো না। যাকে যদিও বসিরহাট আসনটি আমার যতদূর মনে হচ্ছে তৃণমূল 2 লাখেরও বেশি ভোটে জিতবে, কিন্তু এই আসনেই বুক বেঁধেছে বিজেপি। তারা বাজি রেখেছে বসিরহাট আসনটি তারা জিততে পারে। তাদের আশা আছে দমদম আসনটিও তারা জিততে পারে, আশা আছে। কিন্তু আমরা কোনোভাবেই দেখছি না যে এই 7 দফার ভোটে যেখানে যেখানে ভোট হচ্ছে সেখানে বিজেপির আদৌ কোনো আশা আছে। বিভিন্ন নিউজ চ্যানেল দেখাচ্ছে মথুরাপুর কেন্দ্রটি নাকি বিরাট হাড্ডাহাড্ডি। একেবারেই হাড্ডাহাড্ডি না, একতরফা ভোট হয়ে যাবে। কোন আসনগুলো বললাম? দমদম বিজেপির কোনো আশা নেই, বারাসাত বিজেপির কোনো আশা নেই, বসিরহাট বিজেপির বিলকুল কোনো আশা নেই, জয়নগর আশা নেই, মথুরাপুর সেখানে আশা নেই। ডায়মন্ড হারবার নিয়ে কিছু বলবো না, বুদ্ধিমান দর্শক আপনারা জানেন যেখানে প্রার্থী দিতেই তারা টলমল হয়েছে, সেখানে জেতার কথা তো ভাবাই ভুল, ছেড়ে দিন। যাদবপুরে বিজেপির কোনো আশা নেই। কলকাতা দক্ষিণেও। কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী করেছে তাপস রায়কে, তৃণমূল ছেড়ে যাওয়া তাপস রায়। কারণ তৃণমূল থেকে 2 জন ছেড়ে গিয়েছেন এখন পর্যন্ত, সেটা হচ্ছে তাপস রায় এবং অর্জুন সিং। এই 2 জন ছেড়ে যাওয়ার ফলে এবং তাদেরকে একদম জামাই আদর করে বিজেপি ঘরে তুলে নিয়েছে। মানে তৃণমূলের ছাঁট যারা, তারা বিজেপির কাছে জামাই হয়ে যায়। তারা বিজেপিতে গেলেই টিকিট পায়, তারা বিজেপিতে গেলেই বড় পদ পায়। এটা আমরা দেখে এসেছি। বিজেপি নিজস্ব সংগঠন বলে তো বাংলায় কিছু নেই,
তাই এই তৃণমূল থেকে আসা লোকজনের উপর ভরসা করেই তারা এগোতে চায়। তাই তাপস রায়কে টিকিট দেওয়া হয়েছে। কথা ছিল এখান থেকে সজল ঘোষ টিকিট পাবেন, কিন্তু ওই মা হাতে মনসা পুজোর মতন চাঁদ সওদাগরের তাকে বিধানসভায় প্রার্থী করা হয়েছে বরানগর থেকে। সায়ন্তিকা তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন, যদিও সেখানে সম্ভাবনা আছে সজল ঘোষ হয়তো হারবেন। কিন্তু সজল ঘোষ যদি দাঁড়াতেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাহলে খানিকটা লড়াই হতো, কারণ সজল ঘোষ আদি বিজেপি। আর এই যে ধরুন বড়বাজার এলাকা, কলাকা স্ট্রিট এলাকা, এইসব এলাকাগুলো কিন্তু খাঁটি বিজেপি কিছু আছে, একদম RSS করা বিজেপি আছে, তারা কিন্তু তাপস রায়কে সমর্থন করবেন না। কুণাল ঘোষ তিনি তাপস রায়ের সাথে এক মঞ্চ শেয়ার করে তাপস রায়কে ভালো জনপ্রতিনিধি বলেছেন, অনেক প্রশংসা করেছেন, তাকে দল থেকে সমস্ত পদ থেকে অব্যাহতিও দেওয়া হয়েছে। তো এইগুলো তাদের দলীয় আভ্যন্তরীণ ব্যাপার, এই কুটকচারির মধ্যে আমরা ঢুকতে চাই না। তবে হ্যাঁ, রাজনীতিতে সৌজন্য নিশ্চয়ই থাকবে, কিন্তু সেই সৌজন্য নিজের দলের কোনো প্রার্থীকে যদি আহত করে সেটা নিশ্চয়ই কাম্য নয়। কুণাল ঘোষের কাছ থেকেও এটা কাম্য ছিল না। যাকে আমরা অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে এসেছি, যে কলকাতা উত্তর এই আসনটি আকর্ষণীয় একটাই কারণে, এখান থেকে প্রার্থী তাপস রায়। যদিও এখানে তাপস রায়ের জেতার কোনো সম্ভাবনা আমরা দেখছি না। তাপস রায়ের যতটুকু প্রভাব আছে সেটা হচ্ছে খানিকটা বউবাজার এলাকায় আর বরানগর এলাকায় খানিকটা। বউবাজার এলাকায় তার প্রভাব ভালো এবং বরানগর এলাকায় কিছুটা প্রভাব আছে, বাকি উত্তর কলকাতায় কোথাও তার কোনো প্রভাব নেই। তাই উত্তর কলকাতা আসনটি কিন্তু বিজেপি এখানে অনায়াসে হারবে। দক্ষিণ কলকাতা নিয়ে বলার কিছু নেই, এটা বিজেপির কাছে একেবারে দুঃস্বপ্ন জেতার কথা ভাবাটা। যদিও তারা তুলে এনেছেন দেবশ্রী চৌধুরীকে, দেবশ্রী চৌধুরী জিতেছিলেন গতবার, কিন্তু এইবার রায়গঞ্জ থেকে জেতা প্রার্থীকে এবার তারা তুলে দিয়েছেন একদম বাঘের মুখে, যেখানে তার জেতা একেবারেই অসম্ভব। যাদবপুর আসনে CPM প্রার্থী যথেষ্ট লড়াই করছেন, লড়াইয়ের মধ্যে আছেন, কিন্তু ধারে ভারে সব দিক থেকেই এগিয়ে আছে তৃণমূল। বাকি আসনগুলো না বললেও আপনারা বুঝতে পারছেন। আমরা তাই বাকি আসনগুলো নিয়ে আলোচনা করলাম না। তাহলে 7 দফার যে ভোট হতে চলেছে, প্রতিটি দফাতেই দফা রফা হচ্ছে বিজেপি, এবং সাকুল্যে সব মিলিয়ে যদি আপনি দেখেন, বিজেপির 8 থেকে 10টি আসনের উপরে আমরা কিছুতেই দিতে পারছি না, কিছুতেই 8 থেকে 10টির বেশি আসন বিজেপি পাচ্ছে না আমাদের হিসেবে। সমীক্ষাও আমরা করেছি, সমীক্ষাতেও দেখাচ্ছে তাই। RSS সমীক্ষা করেছে, তাতেও দেখাচ্ছে তাই। হ্যাঁ, টেলিভিশন চ্যানেলের সমীক্ষায় বিজেপিকে কেউ 30টা দিচ্ছে, কেউ 25টা দিচ্ছে, কেউ হয়তো 42টাও দিতে পারে, কিন্তু আমরা যেরকমভাবে সমীক্ষা করি তাতে আমরা বিজেপির 8টা থেকে 10টার বাইরে যেতে পারছি না। দুঃখিত, আমরা অনেক চেষ্টা করেও পারছি না, RSSও পারেনি। বিজেপি কি পারবে এই 35টা আসন ক্রস করতে? তার জন্য তো অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। আর আপনারা অপেক্ষা করুন আজ রাত 8টায় বিশেষ অনুষ্ঠান, যে হঠাৎ করে ভৌতিকভাবে ভোট শতাংশ বেড়ে যাচ্ছে নির্বাচন কমিশনের হাতে। কিভাবে ভোট শতাংশ বেড়ে যাচ্ছে? ভোট হওয়ার 10 দিন পরে, ভোট শেষ হওয়ার পরে একটা ঘোষণা করা হচ্ছে, আবার 10 দিন পরে বলা হচ্ছে না ভোট শতাংশ বেড়ে গিয়েছে। ভূতেরা এসে ভোট দিচ্ছে। এই ভৌতিক ভোট শতাংশ নিয়ে আলোচনা করব আজ রাত্রে 8টার সময়। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।